লেজারটা দেখা শেষ করে বুক কেসে রেখে দিলেন কার্সন। আরেকটার জন্যে হাত বাড়াতে গিয়েই স্থির হয়ে গেলেন। কান পাতল দরজার দিকে। পরক্ষণেই প্রায় ডাইভ দিয়ে গিয়ে লুকালো টেবিলের তলায়। নিভিয়ে দিল টর্চ। জানালার নিচে বসে পড়ল 3 গোয়েন্দা। সুইচ টেপার শব্দ। আলো জ্বলে উঠল অফিসে। শোনা গেল কনরের কণ্ঠ। বললাম না ভুল শুনেছ। কই কেউ নেই এখানে। আমি শুনেছি, মিলানি বলল। সিঁড়িতে শব্দ, দরজা বন্ধ হতে শুনেছি। আর যদ্দূর মনে পড়ে দরজাটা খোলাই রেখে গিয়েছিলাম। বেশি কল্পনা করছো। মন আরেকটু শক্ত করো। চাউর জোর বাড়াও। ভয়ের কিছু নেই। রকি বিচের বলদ দুটোর সঙ্গে ভালোই তো চালিয়ে যাচ্ছ। এত ভয় কেন? ওরা চিরকাল থাকছেও না এখানে। কম করে হলেও 1 সপ্তাহের বেশি থাকবে। থাকুক, ব্যস্ত রেখেছি ওদের। অন্য কোনো দিকে নজর দিতে পারবে না। মন শক্ত করো, ভয় দূর করো। আমরা এখানে বসে গেছি, মানিয়েও নিয়েছি। এখনো কোনো ভুল চুক হয়নি। আর কি হয়নি? হতে কতক্ষণ? মিলানির কণ্ঠের ধার কান এড়ালো না কিশোরের। মনে হলো না, মিছে কথা বলেনি মরিসন। কড়াই সুরে ভয়ানক ভালুক তাড়ানো এই মহিলাকে দিয়ে সম্ভব। আলো নিভল। দরজা বন্ধ হলো। ছেলেরা বসে রইল চুপ করে। কয়েক মিনিট পর আবার টর্চ জ্বলল। টেবিলের নিচ থেকে বেরিয়ে এসেছেন কার্সন। মাথা তুলে দেখল কিশোর। দরজার কাছে গিয়ে আলো নিভিয়ে নিঃশব্দে দরজা খুলে বেরিয়ে চলে গেলেন। ঘটনাটা কি? ফিসফিসিয়ে বলল মূসা। সেও মাথা তুলেছে। তাকে চুপ থাকতে বলল কিশোর। তাঁবুতে ফিরে এলো 3 জনে। যা শুনলাম সত্যি শুনলাম, ঢুকেই বলল মূসা। আশ্চর্য, বলল কিশোর। তবে কার্সনের ব্যাপারটা নয়। মাঝরাতে চোরের মতো এসে অফিসে ঢুকতে দেখে অবাক হইনি। আমরা জানি মিসেস কনরের টাকার ব্যাপারে আগ্রহী তিনি। ঠিক, বলল রবিন। আমি ভাবছি বরিস আর রোবারকে ভয় কেন মিলানির, তার প্রিয় 2 ভাইকে। সেটাই এখনো বুঝতে পারছি না। কপাল ডলল কিশোর। না, কিছুই ঢুকছে না মাথায়। এতটা বোকা বনিনি আর কখনো। 13। ঘুম ভাঙল কিশোরের। বাইরে রোদ উঠেছে বটে, কিন্তু বাতাস এখনো কনকনে ঠান্ডা। পাখি গান গাইছে। ঘুমিয়ে রয়েছে মূসা আর রবিন। ওদের ডাকল না সে। ব্যাগ থেকে বেরিয়ে জুতো পায়ে দিয়ে নিঃশব্দে বেরিয়ে পড়ল তাঁবু থেকে। চত্বর পেরিয়ে চলে এলো সরাইয়ের পেছনে। মাথায় পাক খেয়ে খেয়ে ফিরছে যেন রাতের শোনা কনর দম্পতির কথাগুলো। বরিস আর রোবারকে মিলানের ভয় কিসের? পেছনের বারান্দার সিঁড়ির গোড়ায় দাঁড়ালো কিশোর। সিঙ্কে পানি গড়ানোর শব্দ হচ্ছে। জানালা খোলা। মিলানি নিশ্চয় উঠে পড়েছে। কল্পনায় দেখল দ্রুত নড়ছে তার সরু সরু আঙুলগুলো। নিখুঁতভাবে সারছে প্রতিটি কাজ। কিশোরের মেরি চাচির মতো। এমনকি বাসন পেয়ালা ধোয়ার আগে মেরি চাচির মতোই আঙুল থেকে আংটি খুলে রাখে মিলানি। নিয়মিত ব্যায়াম আর ডায়েট কন্ট্রোল মাঝে মাঝে বাড়িয়ে দেন মেরি চাচি। আংটি তখন ঢলঢলে হয়ে যায় আঙুলে। পত্র ধোয়ার সময় খুলে না রাখলে আপনি খুলে পড়ে যায়। খুলে রাখেন সে কারণেই। সিঁড়িতে পা রাখতে যাবে কিশোর। এই সময় থেমে গেল পানি পড়ার আওয়াজ। কফি হয়নি? কনরের কণ্ঠ। আর কয়েক মিনিট। সহ্য হচ্ছে না? ভয় কমাও, হুঁশিয়ার করল যেন কনর। শোনো, বলদ দুটোকে কাজে লাগিয়ে দিয়ে এসেছি। তোমাকে জ্বালাতে আসবে না।
আর ছেলেগুলোকে ডেকে আনো নাস্তার জন্যে। তারপর কয়েকটা লাঞ্চ প্যাকেট সাজিয়ে দিয়ে বলে কয়ে পাঠিয়ে দাও কোনো জায়গায় বেড়াতে, যেখানে খুশি যাক। তৃণভূমিতে সারা ওদিকে যেন কিছুতেই যেতে না চায়। আমার ইচ্ছেতেই চলবে আর কি ওরা, ঝাঁঝাল কণ্ঠে বলল মিলানি। বুঝিয়ে বলতে পারলে ঠিকই শুনবে। সরাতেই হবে ওদেরকে, যেভাবেই হোক। উপরে গিয়ে আরেকবার শেষ চেষ্টা করে দেখব আমি। মনে হয় হবে না। ব্যাংকে গিয়ে ভাওতা দিয়েই কাজ সারতে হবে। হোমওয়ার্ক সেরে নেব ভালো মতো। আমি পারবো না। পারবে। কর্কশ হয়ে গেল কনরের কণ্ঠ। অনেক কম টাকার জন্যে এর চেয়ে কঠিন কাজ করেছ, এটা পারবে না কেন? যাকগে ওসব কথা। স্যান্ডউইচ তৈরির কিছু আছে? আছে। গুড। অনেকখানি পিছিয়ে এলো কিশোর। তারপর গলা ঝাড়া দিয়ে এগিয়ে এসে ধূপধাপ করে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। গুড মর্নিং। কিশোরকে রান্নাঘরের দরজা খুলে ঢুকতে দেখে বলল মিলানি। হাসি মুখে তার অভ্যর্থনা ফিরিয়ে দিল কিশোর। মিলানি নাস্তা করার অনুরোধ জানালে সবিনয়ে কয়েকবার না না করে রাজি হয়ে গেল। হাত মুখ ধুতে উঠে এলো উপরতলায়। আবার নিচে নেমে এসে দেখল রবিন আর মুসাও এসেছে। চোখ থেকে ঘুম যায়নি এখনো। নাস্তার জন্য টেবিলে বসে গেছেন কার্সন আর ডোনার। নীরবে খাওয়া চলল। সবাই চিন্তিত। প্রত্যেকের মনেই যেন নিজস্ব কিছু ভাবনা রয়েছে। নাস্তা শেষে কাপ প্লেটগুলো ধোয়ার সময় হঠাৎ করেই যেন চমৎকার একটা আইডিয়া এলো মিলানির মাথায়। হাসি মুখে ছেলেদের বলল, কাল তো গিয়েছিলে তৃণভূমির ওদিকে, আজও যাও আরেক দিকে। বেড়াতে এসেছ যখন দেখে নাও যতটা পারো। কিছু স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি, দুপুরে খেতে পারবে। ফায়ার টাওয়ারটা তো দেখনি না? ওটাই দেখতে যাও আজ। ফায়ার টাওয়ার? কিছুটা অবাক মনে হলো রবিনকে। ও, ওয়াশ টাওয়ারটার কথা বলছেন? 3-4 মাইল হবে এখান থেকে। মাথা ঝোঁকালো মিলানি। তা হবে। উপরে উঠলে চারদিকে সমস্ত উপত্যকাটা চোখে পড়ে। খুব সুন্দর। মাঝে মাঝে যখন কাজ থাকে না কিংবা মন খারাপ লাগে চলে যাই ওখানে, একা একা কিছুক্ষণ কাটিয়ে আসি। ভালোই বলেছেন, তাড়াতাড়ি বলে উঠল কিশোর। 2 সহকারী মানা করার আগেই যাব। তারপরে কি যেন বলার জন্য মুখ খুলতে যাচ্ছিল মুসা। টেবিলের তলা দিয়ে তার পায়ে লাথি মারল কিশোর। কাপ প্লেটগুলো নিয়ে রান্নাঘরে ঢুকলো গিয়ে মিলানি। স্যান্ডউইচ বানাতে শুরু করলো। প্যাকেট করে নিয়ে এসে রাখলো ছেলেদের সামনে টেবিলে। ব্যাগে ভরে নিয়ে যাও। তাকে ধন্যবাদ দিল কিশোর। খুব সাবধান, হুঁশিয়ার করলো কনর। ভালুক ওদিকেও থাকতে পারে। দেরি করবে না বেশি। বিকেলের মধ্যেই ফিরে আসবে। বরিস আর রোবারকে নিয়ে সুইমিং পুলে কাজ করতে চলে গেল সে। তাঁবু থেকে ন্যাপস্যাকটা বের করে এনে তাতে প্যাকেটগুলো ভরল কিশোর। ব্যাগটা পিঠে বেঁধে 2 বন্ধুকে নিয়ে রওনা হলো টাওয়ারের দিকে। পথের প্রথম মোড়টা ঘুরলেই থেমে গেল মুসা। লাথি মারলে কেন? কিছু ঘটেছে? সকালে স্বামী স্ত্রীর কথা চুরি করে শুনে ফেলেছি, বলল কিশোর। আমাদেরকে সরিয়ে দিতে চেয়েছে কনর, যাতে নিরাপদে গিয়ে তৃণভূমিতে উঠতে পারে আর মিলানি তার হোমওয়ার্ক করতে পারে। হোমওয়ার্ক? প্রতিধ্বনি করল যেন রবিন। জানি না। ব্যাংকের ব্যাপারে কোনো কিছু হবে। আর কনর বলেছে সে একবার শেষ চেষ্টা করে দেখতে যাবে। কাজ হলে ভালো, নইলে ব্যাংকে গিয়ে ভাওতা দিয়ে কাজ সারার চেষ্টা করবে দুজনে। আমার মনে হয় সেফ ডিপোজিট আর হারানো চাবি ঘটিত কোনো কিছু। আমরা একজন থেকে গেলেই পারি, প্রস্তাব দিল মুসা। লুকিয়ে থেকে দেখব কি করে। বুঝতে পারছি না কিভাবে সেটা সম্ভব। কোনো বাধা আসুক চায় না দুজনে। আমরা তৃণভূমিতে যাই আজ, এটাও চাই না। বরিশার রোবার
ভাবছে মিলানি বিপদে পড়েছে আর সেজন্যে কনার দায়ী, কিন্তু আমার তা মনে হয় না। যা করার দুজনে মিলেই করছে, দুজনেই কিছু লুকাচ্ছে। আমাদেরকে টাওয়ারে পাঠিয়ে বোধহয় এখনো শিওর না আমি। জলদি করো, পা চালাও। তাড়াহুড়োটা কেন জানতে চাইল রবিন। মিক কনারের তৃণভূমিতে ওঠা দেখতে চাই, সাথে বিনকিউলার নিয়েছি। রোজ, ট্যাঙ্কুলাইজার, গান আর ন্যাপস্যাক নিয়ে ওখানে যায় কনার। কি করতে যায়? দৈত্য শিকারে, বলল মূসা। না, আরও কোনো ব্যাপার আছে। ব্যাংক আর হারানো চাবির সঙ্গে এর কোনো সম্পর্ক আছে। আমি দেখতে চাই ওখানে উঠে কনার কি করে। বেশ, চলো, বলল রবিন। ক্যাম্পিং গ্রাউন্ড পেরিয়ে দ্রুত এগোলো ওরা। আগে আগে চলেছে মূসা, মাঝে রবিন, পেছনে কিশোর। চারদিকে চোখ রাখতে রাখতে চলেছে। বলা যায় না, ভাল্লুক বেরিয়ে আসতে পারে। ক্যাম্পিং গ্রাউন্ডে খানিক পর থেকে প্রায় খাড়া উঠে গেছে পথ। সোজা হাঁটতে পারছে না ওরা। সাবধানে ঝুঁকে শরীর বাঁকা করে উঠছে ধীরে ধীরে। টাওয়ারে পৌঁছতে পৌঁছতে 10টার বেশি বেজে গেল। দেরি হয়ে গেল কিনা কে জানে। হাঁপাচ্ছে কিশোর। দম নেওয়ার জন্যে থামল না। কাঠের সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলো টাওয়ারে। রবিন আর মূসা অনুসরণ করলো তাকে। খাইছে, উপরে উঠে বলল মূসা। সবই তো দেখা যাচ্ছে। সরাইখানা, স্লোপ, তৃণভূমি। ব্যাগ থেকে বিনকিউলার বের করলো কিশোর। চোখে লাগিয়ে দেখলো কিছুক্ষণ। বলল, স্কি স্লোপ বেয়ে উঠছে কনর। অর্ধেক উঠেছে। তৃণভূমিতে উঠতে 10 মিনিট লাগলো কনরের। সোজা এগোলো অন্য প্রান্তের গাছপালার দিকে। আরও কয়েক মিনিট পর হারিয়ে গেল বনের ভেতরে। বিনকিউলার নামালো কিশোর। মূসা, কাল তুমি যেদিকে গিয়েছিলে সেদিকে গেল। বেশি ভিতরে গিয়েছিলে? না, মাত্র কয়েক গজ। বনের ভেতর থেকে তৃণভূমিটা দেখতে পাচ্ছিলাম। কনার বোধহয় বেশ ভিতরে ঢুকলো। কেন যায় রোজ রোজ? নিজেকেই প্রশ্ন করল সে। ব্যাংকের সাথে সম্পর্ক আছে বললে রবিন জানতে চাইল। কি সম্পর্ক? আর বনের ভেতরে আছেটাই বা কি? গাছ, জবাব দিল মূসা। অনেক গাছ আর পাথর, কাঠবেড়ালি, পাখি, ভাল্লুক, ঝুপড়ি। হঠাৎ চেঁচিয়ে উঠল কিশোর। ঝুপড়ি? মূসার প্রশ্ন। হ্যাঁ, সন্ন্যাসীর ঝুপড়ি। নিশ্চয় ওখানে যায় কনর। ওটার সঙ্গে ব্যাংকের কি সম্পর্ক? জিজ্ঞেস করলো রবিন। জানি না, আনমনে মাথা নাড়ল কিশোর। অনেক পথ হেঁটে এসেছে ওরা। খিদে পেয়েছে। টাওয়ারের উপর বসেই স্যান্ডউইচ খুলে খেতে শুরু করলো। খাওয়ার ফাঁকে ফাঁকে বিনকিউলার চোখে লাগিয়ে দেখছে কিশোর। প্রায় 1 ঘন্টা পর কনরকে বেরোতে দেখলো বনের ভেতর থেকে। স্লোপ দিয়ে নামছে, জানালো গোয়েন্দা প্রধান। এবার আমাদের যাওয়ার পালা। সরাই এগিয়ে বলবো, বিকেলটা আমরা ক্যাম্পিং গ্রাউন্ডে কাটাবো। রান্না করে ওখানেই ডিনার সারব। মিলানি বা কনর কিছুই সন্দেহ করবে না। ওই সুযোগে তৃণভূমিতে উঠে যাব আমরা। স্কি স্লোপের উত্তরে বনের ভেতর দিয়ে, ফলে কারো চোখে পড়বে না। দেখতেই হবে রোজ ঝুপড়িতে গিয়ে কি করে কনর। ওঠার চেয়ে নামা সহজ। সুতরাং যেতে যা সময় লেগেছিল ফিরে আসতে লাগলো তার চেয়ে কম। ক্যাম্পিং গ্রাউন্ডে এসে দেখলো একটা গাড়ি দাঁড়িয়ে আছে। বেটের টাক মাথায় একজন লোক বসে আছে ঝর্ণাটার কাছে। পাশে বসে ঝুড়ি থেকে প্লেট আর খাবার বের করছে একজন মোটা মহিলা। একেবারেই পানি নেই। ছেলেদের দেখে বলল লোকটা। মাছ ধরতে এসেছিলাম এখানে।
এখন তো শুকানোর সময় রবিন এখন তো শুকনোর সময়, রবিন জবাব দিল। পানিই নেই, মাছ আসবে কোত্থেকে? রবার্ট, মহিলা বলল স্বামীকে, এখানে থাকার দরকার নেই, চলো বিশপে চলে যাই। ওই মোটেল ফোটেলে থেকে টাকা খরচ করতে রাজি না আমি। কড়া জবাব দিল রবার্ট, আমি এখানেই থাকবো। খোলামেলা হাওয়া আছে, কোলাহল নেই, রাতে ঘুমটা অন্তত ঠিক মতো হবে। টাওয়ারটা দেখিয়ে ছেলেদের জিজ্ঞেস করলো, ওখানে গিয়েছিলে? হ্যাঁ, রবিনই বলল। তবে পথ খুব খারাপ। শুনে খুশি মনে হলো লোকটাকে। এই তো চাই। বসে থেকে থেকে আলসে হয়ে গেছি। শরীরটাকে খাটিয়ে নেয়ার সুযোগ যখন পাওয়া গেছে সারেকে। ওখান থেকে প্রায় দৌড়ে চলল ছেলেরা। 15 মিনিটে এসে পৌঁছলো সরাইখানায়। লিভিং রুমে ঢুকে দেখলো ফায়ার প্লেসের কাছে দাঁড়িয়ে আছে কনর, হাতে একটা কাগজ। ভালোই হয়েছে, স্ত্রীকে বলল সে। মাথা ঝোঁকালো শুধু মিলানি। ছেলেদের দেখে কাগজটা দলা পাকিয়ে ফেলল কনর। দেশালাই বের করে আগুন ধরিয়ে কাগজটা ফেলে দিল ফায়ার প্লেসে। সিঁড়ি বেয়ে উঠে গেল দোতলায়। কেমন বেড়ালে? জিজ্ঞেস করলো মিলানি। চমৎকার, জবাব দিল কিশোর। বলেছি না ভালো লাগবে। আর কিছু না বলে চেয়ার থেকে উঠে রান্নাঘরে গিয়ে ঢুকলো মিলানি। তাড়াতাড়ি গিয়ে জ্বলন্ত কাগজটা বের করে আনলো মুসা। জুতো দিয়ে চেপে আগুন নেভালো। বেশিরভাগই পুড়ের ছাই, কয়েক ইঞ্চি বাদে। তবে যেটুকু রয়েছে তাই যথেষ্ট। এক পলক দেখেই ওটা পকেটে ঢুকিয়ে ফেলল সে। রবিন আর কিশোরকে ইশারা করে দরজার দিকে রওনা হলো। সামনের বারান্দায় বেরিয়ে বলল সই। পোড়া টুকরোটা বের করে কিশোরের হাতে দিল। দেখো। বারবার নিজের নাম লিখেছে, মিসেস কনর। স্থির চোখে কাগজটা দেখল কিশোর, নীরব, চিন্তিত। হঠাৎ যেন প্রচণ্ড এক চর খেয়ে সংবিত ফিরে পেল। জার্মান জার্মান বলতে পারে না, বিয়ের আংটি ঢলঢল করে, মানে ভুরু কোঁচকালো রবিন। প্রশ্নের জবাব না দিয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল কিশোর। নামতে নামতে বলল, বরিশ আর রোবারের সঙ্গে কথা বলবো। ভীষণ উত্তেজিত মনে হচ্ছে তাকে। তারপর যত তাড়াতাড়ি পারি গিয়ে উঠব তৃণভূমিতে। বুঝে গেছি, সব বুঝে গেছি আমি। 14। কিন্তু কেন কিশোর? জিজ্ঞেস করলো বরিশ। কেন সরাইয়ের কাছাকাছি থাকতে হবে? মইবে ফুলের গর্ত থেকে উঠে এসেছে সে। রোবার রয়ে গেছে নিচে। এখন সব বলার সময় নেই, কিশোর বলল। যা বললাম করুন, নইলে সর্বনাশ হয়ে যেতে পারে। হোকে, হাত নাড়ল বরিশ। যাও, আমি আছি। বারান্দায় ফিরে এলো কিশোর। মিলানিকে বুঝিয়েছে রবিন আর মুসা বাকি দিনটা কোথায় কিভাবে কাটাবে। রান্না করার জন্যে কাঁচা খাবার নিয়েছে একটা ঝোলায়। নামতে যাবে এই সময় গাড়ি নিয়ে কোথা থেকে এসে হাজির হলেন কারসন। ডোনার বেরিয়ে এলেন গাছের জটলার ভেতর থেকে। বাহ, সময় মতোই হাজির, নিচু কণ্ঠে বলল কিশোর। ওরা যে এই নাটকে কোনো পার্ট করছেন বুঝতে পারছি না। ওরা যে এই নাটকে কোন পার্ট করছেন বুঝতে পারছি না। কিসের নাটক? জানতে চাইল মুসা। মুখ খুলতে যাচ্ছিল কিশোর। পিছন থেকে বারান্দায় বেরিয়ে এলো কনার। কোথায় যাচ্ছ? তার চোখে সন্দেহ। কেন, আপনার স্ত্রী বলেননি? চেহারায় বোকা বোকা ভাব ফুটিয়ে তুলল কিশোর। ক্যাম্পিং গ্রাউন্ডে। না, প্রায় চেঁচিয়ে উঠল কনার। এখানেই থাকবে। থেমে গেল। চেহারায় হলদে আভা। চোখ মিটমিট করল কিশোর। বুঝল কনারের মুখ থেকে রক্ত সরে যাওয়ায় হলদে হয়নি, আলোর রং বদলে গেছে। ফিরে তাকালো। ঘন ধোঁয়া ঢেকে দিচ্ছে সূর্যকে। সরাইয়ের উত্তরে ক্যাম্পিং গ্রাউন্ড ছাড়িয়ে পাহাড়ের ঢালে লেগেছে দাবানল। ঘন কালো ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে আকাশ। উড়ে এসে এক কণা ছাই পড়ল কনারের চুলে। এদিকেই তো আসছে।
ফিসফিসিয়ে বলল কনর। খামচে ধরল বারান্দার রেলিং। রাস্তায় ইঞ্জিনের গর্জন শোনা গেল। ছুটে নামছে ক্যাম্পিং গ্রাউন্ডে পার্ক করে রাখা গাড়িটা। লাফ দিয়ে গিয়ে পথে নামল মুসা। পাগলের মতো হাত নেড়ে থামানোর ইঙ্গিত করল। গ্যাস করে ব্রেক কষল টাক মাথা লোকটা। কি হয়েছে জিজ্ঞেস করলো মুসা। আর বলো না, চেঁচিয়ে জবাব দিল লোকটা। ভাবতেই পারিনি এত শুকিয়ে আছে গাছ, যেন পেট্রোল সিগারেটের গোড়া ছুঁড়ে ফেলেছিলাম। জ্বলে উঠল, ভাবতেই পারিনি। রবার্ট, জলদি করো, চেঁচিয়ে বলল তার স্ত্রী। চলে আসছে তো। সঙ্গে সঙ্গে অ্যাক্সেলারেটরে পায়ের চাপ দিল টাক মাথা। সাগরে ছুটে চলে গেল গাড়ি নিয়ে। এত বড় একটা সর্বনাশ যে করে এসেছে সেজন্যে সামান্যতম অনুতপ্ত বলে মনে হলো না তাকে। গালিটা এসে গিয়েছিল মুসার মুখে। অনেক কষ্টে থামালো। বরিস, রোবার, চেঁচামেচি ছুটোছুটি শুরু করলো কনার। এক কোণে ফেলে রাখা কুণ্ডলি পাকানো একটা হোস পাইপ তুলে নিয়ে আবার চেঁচিয়ে বলল, বরিস, জলদি মইটা নিয়ে এসো, ছাদ ভেজাতে হবে। পাহাড় থেকে নেমে এলো একটা ভীত হরিণ। অন্ধের মতো ছুটল রাস্তা ধরে স্কি স্লোপের দিকে। মানুষজনের দিকে খেয়ালই নেই। সর্বনাশ! এত ঘাবড়ে গেছেন ডোনার। কণ্ঠস্বরই বদলে গেল। কোলা ব্যাঙের স্বর বেরোলো গলা দিয়ে। হারামির বাচ্চা, কোত্থেকে মরতে এসেছিল? টাক মাথাকে গাল দিলেন তিনি। শয়তান, খুনি। হরিণটার পেছনে দৌড় দিতে যাচ্ছিলেন। খপ করে তার হাত চেপে ধরলেন কার্সন। আরে যাচ্ছেন কোথায়? একটা কাঠবিড়ালি নেমে পথের ধার দিয়ে লাফাতে লাফাতে ছুটল স্কি স্লোপের দিকে। ছাড়ুন, ছাড়ুন, চেঁচিয়ে উঠলেন ডোনার। দেখছেন না মরবে তো ওগুলো। বাঁচাতে হবে না, আগুনের বাইরে নিয়ে যেতে হবে। আগুন এদিকেই আসছে, বাঁচাবেন কি করে? আপনিও মরবেন। ঝাড়া দিয়ে হাত ছুটিয়ে কাঠবিড়ালিটার পিছু পিছু দৌড় দিলেন ডোনার। ঘর থেকে ছুটে বেরোলো মিলানি। মিক, মিক, চলো সরে যাই। না, কলের মুখে নল লাগিয়ে পানি ছিটানোর ব্যবস্থা করে ফেলেছে কনার। বাড়িটা বাঁচাতে হবে। রোভার এসে মিলানির হাত ধরল। মিলিকে নিরাপদ জায়গায় রেখে আসা দরকার। এসো মিলু। তিন গোয়েন্দার দিকে ফিরে বলল, তোমরাও গিয়ে ট্রাকে ওঠো, জলদি। 1 মিনিট, হাত তুলল কিশোর। কথা পরে। মিলানির হাত ধরে টেনে নিয়ে চলল রোবার। জলদি ট্রাকে ওঠো। তাড়াতাড়ি করো। কিন্তু আপনার বোন মিলানিকে খুঁজে বের করতে হবে তো, প্রায় মরিয়া হয়ে বলল কিশোর। কি? চমকে মহিলার হাত ছেড়ে দিল রোবার। মিসেস কনারও স্থির হয়ে গেছে। চেহারাও বোধ হয় কিছুটা ফ্যাকাশে। তবে নিশ্চিত হতে পারল না কিশোর। আলোর রঙের কারণেও ওরকম দেখাতে পারে। মিলানি কোথায়? জিজ্ঞেস করলো রোবার। হাত থেকে হোস পাইপ ছেড়ে দিল কনার। পাগল? ওই দিকে তাকালোও না কিশোর। মহিলাকে জিজ্ঞেস করলো, মিসেস কনার, মিলানি রোজেন্ডাল কোথায়? জলদি বলুন, কুইক। আমি মিলানি রোজেন্ডাল। জোর নেই মহিলার গলায়। এখন মিলানি কনার। যাই, এখানে থেকে আগুনে পুড়ে মরতে পারবো না। না, লাফ দিয়ে এসে সামনে দাঁড়ালো কিশোর। চামচ জোর আর রাখতে পারল না মহিলা। হঠাৎ দৌড় দিল তার গাড়ির দিকে। এই, পেছনে ছুটলেন কার্সন। শুনুন, একটা কথা শুনুন। মহিলার কাঁধ ধরার জন্যে হাত বাড়ালেন। তার হাত এড়ানোর জন্যে মাথা নিচু করে ফেলল মিসেস কনার। পুরোপুরি পারল না। মহিলার চুলে হাত পড়ল কার্সনের। কাঁধ আঁকড়ে ধরার চেষ্টা করতে গিয়ে ধরলেন চুল। হ্যাঁচকা টান লেগে খুলে এলো পরচুলা। বেরিয়ে পড়ল খাটো করে ছাটা কালো চুল। তুমি মিলি নাও, চেঁচিয়ে উঠল বরিস। রোবার দিল দৌড়। মহিলা গাড়ির দরজা ছুঁয়েছে। এই সময় পৌঁছে গেল তার কাছে। আটকে ফেলল।
আমার বোন কোথায়? মুখ দেখে মনে হলো ধরে মারবে এখনই, কিন্তু সে ভদ্রলোক, সামলালো নিজেকে। আবার জিজ্ঞেস করলো, কোথায় আমার বোন মিলানি কোথায়? গাড়ির গায়ে পিঠ রেখে এলিয়ে পড়ল মিসেস কনার। তৃণভূমির উপরে ঝুপড়িতে না, কাছে এসে দাঁড়িয়েছে কিশোর। মাথা ঝাঁকালো মহিলা। তাকে ছেড়ে দিল রোবার। ছুটল পাহাড়ের দিকে। পেছনে দৌড় দিল বরিশ আর 3 গোয়েন্দা। 15। ঘন ধোয়া। কিশোরের মনে হচ্ছে তার ফুসফুসি ফেটে যাবে। তৃণভূমিতে উঠে এসেছে ওরা। ওঠার পরিচম, নিঃশ্বাসের কষ্ট, প্রচণ্ড উত্তেজনা আর সইতে পারল না সে। হুমড়ি খেয়ে পড়ল লম্বা ঘাসের উপর। বাতাস সাংঘাতিক গরম। 2 হাতে মুখ ঢেকে জোরে জোরে কয়েকবার দম নিয়ে মাথা তুলল সে। দেখল তার মাত্র কয়েক গজ দূরে গাছের ডালে উঠে বসে আছে একটা কুগার। নাক উঁচু করে শ্বাস নেয়ার চেষ্টা করছে, ঝাঁঝালো বাতাসে। পারছে না। শেষে লাফিয়ে নেমে ছুটে গেল পশ্চিমে, বনের অন্য পাশে পাথুরে চূড়ার দিকে। হাত ধরে কিশোরকে টেনে তুলল রোবার। ওঠো, জলদি করো, মিলি কোথায় দেখাও। মোচা ছুটছে ঘাসের উপর দিয়ে। লাফিয়ে লাফিয়ে এগিয়ে চলেছে বনের দিকে। তার পেছনে রবিন। মোচার সঙ্গে ঠাল রাখতে হিমশিম খাচ্ছে। আর তাদের সঙ্গে আশপাশে আগে পিছে চলেছে জন্তু জানোয়ারের দল। আগুনের ভয়ে ছুটে চলেছে জানোয়ারগুলো নিরাপদ জায়গার খোঁজে। সে এক বিচিত্র দৃশ্য। দাঁড়িয়ে গেছে বরিশ। আরে তাড়াতাড়ি করো না, ভাইয়ের দিকে চেয়ে বলে ঘুরে আবার দৌড়াতে শুরু করলো রবিন আর মুসার পেছনে। উঠে হাত পা ঝাড়ল কিশোর। হাত ধরে তাকে নিয়ে চলল রোবার। কিশোরের মনে হচ্ছে পা দুটো সীসার মতো ভারী হয়ে গেছে তার, যেন গভীর পানিতে ডুবে আছে। অক্সিজেনের স্বল্পতার জন্যে এরকম লাগছে। বনের মধ্যে ঢুকলে এই অবস্থা অনেকখানি দূর হয়ে যাবে। মুসার রবিন বনের কিনারে গিয়ে দাঁড়িয়ে রয়েছে তার অপেক্ষায়। টলে উঠে আবার পড়ে যাচ্ছিল কিশোর। ধরে রাখলো রোভার। জিজ্ঞেস করলো কোথায়, আর কত দূর। ঘাসের বুকে মাথা তুলে রাখা সাদা একটা পাথরের চাই দেখালো কিশোর। কনরকে ওদিকে যেতে দেখেছি। মৃদু চিৎকার শোনা গেল। আতঙ্কে চেঁচিয়ে উঠেছে কেউ। তারপর ভেসে এলো দরজায় কিল মারার শব্দ। মিলি। চেঁচিয়ে রাখলো রোবার। মুসার 2 পায়ের ফাঁক দিয়ে ঢুকে ছুটে গেল একটা স্কাঙ্ক। আবার শোনা গেল চিৎকার, আরো জোরে। আসছি আমরা, মিলি, জবাব দিল বরিশ। বনের মধ্যে ঢুকে পড়ল ওরা। কিশোরের অনুমান ঠিক। এখানে বাতাস অনেকটা ভালো তৃণভূমির তুলনায়, কিন্তু শ্বাসকষ্ট পুরোপুরি ঘুচল না। খসখসে হয়ে গেছে গলা। কেসে উঠল মুসা। রবিনের মনে হচ্ছে তার গলা টিপে ধরেছে কেউ। মিলি। বরিশ তাকালো। বরিশ ডাকলো, কোথায় তুমি মিলি? এই যে এখানে। জলদি বের করো। মুসা আর রবিনের পাশ দিয়ে তীরবেগে ছুটে গেল 2 ভাই। ঝোপঝাড় লতা পাতার পরোয়া করছে না। বিশাল দেহি 2 ভালুকের মতো দুপাশে থাবা মেরে সরিয়ে দিচ্ছে ডালপালা। ওদের পেছনে টলতে টলতে এগোলো 3 গোয়েন্দা। কিশোর আরেকবার পড়ল, রবিন একবার। দুজনে দুজনকেই টেনে তুলল মুসা। বনের অন্য পাশে পাহাড়ের গায়ে একটা খাঁজের মধ্যে দেখা গেল ঝুপড়িটা। 6 বাই 6 ফুট। তক্তার উপর তার পুলিন দিয়ে ঢেকে তৈরি হয়েছে শক্ত বেড়া। উপরে ছাদের কাছাকাছি ছোট একটা জানালা। নাম নির্বাচন ঠিক হয়নি। ঝুপড়ি না বলে ছোট কেবিন বলতে পারত মরিসন কিংবা কুরে। জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে তার পুলিন। মোটা তক্তা দিয়ে তৈরি দরজা ভাল্লুক আর হিংস্র জানোয়ার যাতে ভেঙে ঢুকতে না পারে সেজন্য বেশ শক্ত করে বানানো হয়েছে। পাল্লা পুরনো, কিন্তু নতুন করায় ঝুলছে নতুন একটা ভারী তালা। কাঠ দিয়ে জোরে ধাক্কা মারল বরিশ। 1 ইঞ্চি নড়ল না পাল্লা। তালা ভাঙতে হবে। বলতে বলতেই বড় দেখে একটা পাথর তুলে নিল রোবার।
আগুন। ভেতর থেকে শোনা গেল ভয়ার্ত মহিলা কণ্ঠ। আগুনের গন্ধ পাচ্ছি। কোথায় লেগেছে? নিচে, ক্যাম্পিং গ্রাউন্ডের ধারে। পাথরটা তালুতে ওজন করে দেখছে রোবার। পাথরটা তালুতে ওজন করে দেখছে রোবার। আন্দাজ বোঝার আন্দাজে বোঝার চেষ্টা করছে এটা দিয়ে বাড়ি বানলে তারা ভাঙবে কিনা। ভয় নেই, একটু দাঁড়াও, এখনই বের করে আনবো তোমাকে। এক মুহূর্ত নীরব রইল মহিলা। জিজ্ঞেস করলো, কে তোমরা? হাসি ফুটল রোবারের মুখে। জার্মান ভাষায় দ্রুত কিছু বলল। মুসার মনে হলো জার্মান মেশিনগান থেকে এক ঝাঁক গুলি ছুড়ল ব্যাভারিয়ান। পাথর দিয়ে তালায় বাড়ি মারতে শুরু করলো রোবার। বাতাস জোরালো। এদিকেও উড়ে আসছে ধোঁয়া। ঘিরে ফেলতে আরম্ভ করেছে ওদেরকে। জলদি করো, ভাইকে বলল বরিস আরো জোরে। আবার বাড়ি মারার জন্য পাথর তুলতেই স্থির হয়ে গেল রোবার। পেছনে বিকট চিৎকার। চৌকির মতো পাক খেয়ে ঘুরল সবাই। ওদের উপরে খাজের দিকে তাকিয়ে রয়েছে বিশালদেহী এক জীব। মানুষের মতো দুপায়ে ভর দিয়ে দাঁড়িয়েছে। দুহাতে থাবা মেরে তাড়ানোর চেষ্টা করছে শ্বাসরুদ্ধকর দম বন্ধ করা ঘন ধোঁয়া। রবিনের দেখা সেই রোমশ জীবটা উপর দিকে মুখ করে আবার চিৎকার করলো ওটা। আতঙ্কে দিশেহারা। বড় বড় সাদা চোখা দাঁতগুলো বেরিয়ে পড়ল। দত্ত ঢোক গিলল রবিন। কিসের শব্দ? কেবিনের ভেতর থেকে জিজ্ঞেস করলো মিলানি। ঠোঁটে আঙুল রেখে সবাইকে হুঁশিয়ার করলো কিশোর। চুপ মিলি। দরজায় মুখ ঠেকিয়ে ফিসফিস করে বলল বরিস। কিন্তু প্রতিটি শব্দ কানে গেল জিপটার। বিরাট মাথাটা নামিয়ে তাকালো 5 জন মানুষের দিকে। কেবিনটার দিকে। বোধহয় তার ধারণা হলো এই যে এত সব বিপদের জন্য ওরাই দায়ী। বিশেষ করে পাথর হাতে ওই মানুষটা। যত আক্রোশ গিয়ে পড়ল রোভারের উপর। দরজায় পিঠ ঠেকিয়ে হাতে পাথর নিয়ে পাথরের মতো স্থির হয়ে আছে রোবার। গর্জন করে উঠল জিপটা। আতঙ্কিত চিৎকার নয়, আক্রমণের পূর্ব সংকেত। কাঁধ সামনে বাঁকিয়ে 2 হাত গরিলার মতো করে সামনে বাড়িয়ে আঘাত হানতে ছুটে এলো ভীম গতিতে। খাইছে। এক লাফে পাশে সরে গেল মুসা। আর কারো দিকে নজর নেই জিপটার। সোজা ছুটে আসছে রোবারের দিকে। শেষ মুহূর্তে ডাইভ দিয়ে পাশে মাটিতে পড়ল রোবার। জিপটা এসে পড়ল দরজার উপর। ভয়াবহ এই আঘাত সইতে পারল না পাল্লার তক্তা। মরমর করে ভেঙে পড়ল। জিপটা ঢুকে গেল ভিতরে। ধাক্কায় শুধু পাল্লাই ভাঙল না, চৌকাঠ আর সেই সঙ্গে বেড়াও ভাঙল। চেঁচিয়ে উঠল মিলানি। এমন চিৎকার জীবনে শোনেনি কিশোর। তীক্ষ্ণ, তীব্র। ভীষণ আতঙ্কে গলা ফাটিয়ে চেঁচাচ্ছে মহিলা। যেন মেরে ফেলা হচ্ছে তাকে, ছিঁড়ে টুকরো টুকরো করা হচ্ছে। তার সঙ্গে যোগ হয়েছে জিপটার আরো ভয়ঙ্কর চিৎকার, হুঙ্কার, গর্জন। মিলি। হাসড়ে পাসড়ে উঠে দাঁড়ালো রোবার। কেবিনের দিকে 2 কদম এগোলো বরিস। সান্ত্বনা দেওয়ার জন্যে বলল, মিলি, কিছু হবে না। মিলি, আমরা আছি। বলল বটে, কিন্তু নিজের কানেই বেখাপ্পা লাগলো কথাগুলো। চুপ, একেবারে চুপ, হুঁশিয়ার করলো কে যেন। ফিরে চেয়ে দেখলো ওরা বন থেকে বেরিয়ে ঢাল বেয়ে ছুটে নামছে মিস্টার ডোনার। কঠিন হয়ে উঠেছে চোয়াল। দাঁতে দাঁত চেপে রেখেছেন। কাছে এসে হাত নাড়লেন। সরো, সবাই সরে যাও। দূরে গিয়ে দাঁড়িয়ে থাকো চুপচাপ। কেউ কিছু করবে না। কেবিনে ঢুকলেন তিনি। 16। বন্ধ হয়ে গেল সব চেঁচামেচি। এই তো লক্ষ্মী ছেলে। শোনা গেল ডোনারের শান্ত মিষ্টি কণ্ঠ। ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, কোনো ভয় নেই। মৃদু গর্জন শোনা গেল। জানি বললেন ডোনার। এসো আমার সঙ্গে, সব ঠিক হয়ে যাবে। গর্জন বদলে গেল। নরম ফোফানি আর গোঙানির মিলিত আওয়াজ বেরোচ্ছে এখন। এসো, বেরিয়ে এসো, ডাকলেন ডোনার। মেয়েদের ভয় দেখাও, লজ্জা নেই তোমার? যেন দুষ্টু ছেলেকে তিরস্কার করছেন। ভাঙা দরজা দিয়ে বেরিয়ে এলেন ডোনার। পেছনে বেরোলো অদ্ভুত জিপটা।
আধা মানুষ আধা জন্তু। ডোনারকে অনুসরণ করছে প্রভুভক্ত কুকুরের মতো। উপরে উঠে যাব আমরা, বুঝেছ? দত্তটাকে বললেন ডোনার। বন ছাড়িয়ে অনেক উপরে। ওখানে আমরা নিরাপদ, কোনো ভয় নেই। এসো যাই। আবার ওদিকে ফিরছ কেন? এসো। বনের দিকে এগোলেন তিনি। পেছনে জিপটা। হারিয়ে গেলেন ধোয়ার আড়ালে। ছুটে গেল বরিশ আর রোবার। ভাঙা কেবিন থেকে বের করে আনলো মিলানিকে। ছেঁড়া মলিন পোশাক, শরীরে ময়লা, প্রায় জট পাকিয়ে গেছে চুল। দেখতে হুবহু মিসেস কননের মতো, শুধু চুলগুলো বাদে। হরিশ ভাই, ক্লান্ত কণ্ঠে বলল মিলানি। রোবার ভাই, সত্যি তোমরা? আমার বিশ্বাস হচ্ছে না। আমরাই মিলি, আমরাই। বনের পাশে বসলো রোবার। চলো তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে হবে আমাদের। দাঁড়াতে পারবে? মাথা ঝোঁকালো মিলানি। চোখে অশ্রু দেখা দিল। গড়িয়ে পড়তে শুরু করলো গাল বেয়ে। ছি, কাঁদে না, লক্ষ্মীমনা আমার। মিলানির কোমর জড়িয়ে ধরে তাকে উঠতে সাহায্য করলো বরিশ। আর কোনো ভয় নেই, আমরা তো এসে পড়েছি। ওই ওই দত্তটা। ভয় নেই মিস রোজেনডাল, কিশোর বলল। ওটা চলে গেছে। ঠিক মতো সোজা হয়ে দাঁড়াতে পারল না মিলানি। কুঁজো হয়ে আছে। 80 বছরের বুড়ি হয়ে গেছে যেন। দুদিক থেকে তাকে ধরে এগোলো দুই ভাই। ধোয়া আর বন যে কি করে পেরোলো ওরা বলতে পারবে না। তৃণভূমিতে এসে মনে হলো দীর্ঘ এক দুঃস্বপ্ন পাড়ি দিয়ে এসেছে। এখানে ধোয়া এখন প্রায় নেই বললেই চলে। কারণটা বোঝা গেল। খুব নিচু দিয়ে, প্রায় গাছপালার মাথা ছুঁয়ে চক্কর দিচ্ছে একটা বিমান, কার্গো প্লেনের মতো মোটা পেট। উত্তরে যেখানটায় আগুন আর ধোঁয়া বেশি, তার উপর এক নাগারে ছিটিয়ে চলেছে তরল রাসায়নিক পদার্থ। বোরেট বোম্বার। রবিন বলল, এদিক দিয়ে যেতে পারবো না আমরা, ঘুরে যেতে হবে। মোড় নিল মুসা। আগে আগে চলেছে। তৃণভূমি পেরিয়ে স্কি চলপের কিনারে পৌঁছে থামল। একবার নিচে তাকিয়েই বলে উঠল, খাইছে। কি? জিজ্ঞেস করলো কিশোর। বুলডোজার। হাত বাড়িয়ে নিচে দেখালো মুসা। তার পাশে এসে কিশোরও দেখল সরাইখানার চারপাশে খাল কাটছে ফায়ার ব্রেক, অনেকটা পরীক্ষার মতো। ওই পরীক্ষা পার হয়ে গিয়ে ঘরে আগুন পৌঁছতে পারবে না। পরিষ্কার অক্সিজেনে শ্বাস নিয়ে অনেকখানি সুস্থ হয়েছে মিলানি। সোজা হয়েছে, কিন্তু একলা হাঁটার শক্তি নেই শরীরে। এখনও দুপাশ থেকে ধরে রেখেছে তাকে বরিশ আর রোবার। স্কি স্লোপের কিনারে এসে ওরাও সরাইখানার দিকে তাকালো। স্কাই ভিলেজের কেউ আর বাকি নেই। সবাই এসে জড়ো হয়েছে ওখানে, তবে আগুনের কাছ থেকে, বুলডেজার আর সরাইখানার কাছ থেকে দূরে। এক ঝলক ঠান্ডা বাতাস ঢেউ তুলল তৃণভূমির ঘাসে। বুক ভরে টেনে নিল ওরা খাঁটি অক্সিজেন। স্বস্তির নিঃশ্বাস ফেলল। আহ, কি আরাম! আগুনের সঙ্গে লড়াইয়ে জিতে গেছে বোরেট বোম্বার। বদলে গেছে বাতাসের গতি, প্রকৃতি। আমার সরাই পুড়বে না, বিড়বিড় করলো মিলানি। ঢাল বেয়ে নামার সময় প্রায় হাঁটতেই পারল না সে। অবশ্য হাঁটতে তাকে হলোও না। বয়ে আনলো তার দুই ভাই। সরাইখানার ধারে কাজে ব্যস্ত ধাতব হেলমেট পরা কয়েকজন দমকল বাহিনীর লোক। তাদের মধ্যে রয়েছে বাসাল মরিসন। ডাকা হয়নি তাকে, ইচ্ছে করেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। হোস পাইপ দিয়ে পানি ছিটাচ্ছে ঘরের দেয়ালে। ফিরে চাইল মরিসন। মিলানিকে দেখে হাসল। হাসিটা ফিরিয়ে দিল মিলানি। তুমি আমার সত্যিকারের বন্ধু। মুহূর্তের বেখেয়ালে পাইপের উপর ঢিল হলো মরিসনের আঙুল। হরকে অনেকখানি নেমে গেল পাইপ। পানির তীব্রতরে ঘুরে গিয়ে মুখটা ফিরল তার দিকে। চোখের পলকে ভিজিয়ে দিল শরীরের উপরের অর্ধেকটা। তাড়াতাড়ি আবার পাইপের মুখ ঘোরালো সে। ঝাড়া দিয়ে মাথা আর মুখ থেকে পানি সরিয়ে হেসে বলল, পুরো গল্পটা শুনতে হবে। নিশ্চয় খুব মজার গল্প। শুরু হয়ে গেল তার বকবক। অনেক চেষ্টা করলাম, লোকটার পেট থেকে একটা কথাও বেরোলো না।
বোমা মারতে হবে। আগে আগুনটা নিভিয়ে নিই, তারপর। যাবে কোথায়? আটকে রয়েছে ভেতরে। ভেতরে? প্রশ্ন করল কিশোর। কনর কনর বলল মরিসন। জনাব মিক কনার, মিলানি রোজেন্ডালের আচমকা স্বামী। জামাই বাবাজি শুয়ে আছেন এখন ভেতরে। তখনই আমরা সন্দেহ করে তখনই আমার সন্দেহ হয়েছিল। মিলানিকে নিয়ে সরাইখানার বারান্দায় উঠল বরিস আর রোবার, পেছনে 3 গোয়েন্দা। ভেতরে ঢুকলো সবাই। লিভিং রুমে একটা আর্ম চেয়ারের হাতলে বসে আছে মিস্টার কারসন। তার পাশে একটা সোফায় বসা নকল মিলানি শব্দ শুনে মুখ তুলে তাকালো। সজারুর কাটার মতো দাঁড়িয়ে আছে, মাথার খাটো চুল, চোখ টকটকে লাল, অনেক কেঁদেছে বোঝা যায়। তার পায়ের কাছে লম্বা হয়ে শুয়ে আছে কনার, গভীর ঘুমে অচেতন। কি হয়েছে? জিজ্ঞেস করলো রবিন। মিলানের দিকে তাকিয়ে রয়েছে কারসন। মিস রোজেন্ডাল নকল মিলানির দিকে ফিরলেন। আশ্চর্য, অবিশ্বাস্য, চুল ছাড়া সব এক, চেনার জো নেই। ওর কি হয়েছে? কনরকে দেখিয়ে আবার জিজ্ঞেস করলো রবিন। হাসলেন কারসন। গুলি করেছি, ওর বন্দুক দিয়েই। 17। আগুন পুরোপুরি আয়ত্তে আনতে আনতে সন্ধ্যা হয়ে গেল। কয়েকজনকে পাহারায় রেখে ফিরে গেল দমকল বাহিনী। আগুনকে বিশ্বাস নেই, আবার কোনখান দিয়ে উস্কে ওঠে ঠিক নেই। তাই কয়েকজন ফায়ার ফাইটারকে রেখে যাওয়া হয়েছে। বনের উপরে জায়গায় জায়গায় এখনো ধোঁয়া উঠছে। বাতাসে তীব্র কাঠপোড়া গন্ধ। সরাইখানার লিভিং রুমে অনেক মানুষ। লম্বা একটা সোফায় শুয়ে আছে মিলানি, গায়ের উপর কম্বল। অনেকটা সুস্থ এখন, কথা বলার জন্যে তৈরি। খবর পেয়ে এসে হাজির হয়েছে একজন ডেপুটি শেরিফ। মিলানির কাছে একটা চেয়ারে বসে কারসনের দিকে চেয়ে ভুরু কোঁচকালেন। গাম্ভীর্য দূর হয়ে গেছে। নকল ফটোগ্রাফের মুখে এখন যেন চিরহাসি বিরাজমান। মহানন্দে ট্রাঙ্কুলাইজার গানটা ধরে রেখেছেন কনরের দিকে। ভাবখানা আরেকবার টিগার টেপার সুযোগ দিলে কৃতজ্ঞ হবেন। ওষুধের ক্রিয়া কাটিয়ে উঠেছে কনর। চেয়ারে বসে জ্বলন্ত চোখে তাকাচ্ছে কারসনের দিকে। ডাইনিং টেবিলে কোনোই রেখে হেলান দিয়ে চেয়ারে বসে আছে নকল মিলানি, চোখ বন্ধ। বিদ্যুৎ নেই, আগুনে পুড়ে লাইন নষ্ট হয়ে গেছে। মোমের আলোয় বড় বিষণ্ণ দেখাচ্ছে তাকে, ক্লান্ত, বিধ্বস্ত। নোটবুক খুললেন ডেপুটি। কারসনের দিকে চেয়ে বললেন, আপনার বন্দুকটা সরান তো। হাত করি লাগান আগে হাতে। কারসন বললেন, নইলে পালাবে। একবার চেষ্টা করেছি, শরীরে ওষুধ ঢুকিয়ে ঠকিয়েছি। শরীরে ওষুধ ঢুকিয়ে ঠেকিয়েছি। কেউ এখন পালাতে পারবে না। কোমরের বেল্টে ঝোলানো পিস্তলের হাত দিলেন। কোমরের বেল্টে ঝোলানো পিস্তলে হাত দিলেন ডেপুটি। সরানোটা। অনিচ্ছা সত্ত্বেও উঠে গিয়ে গানটা আলমারিতে রেখে এলেন কারসন। তবে আগের জায়গায় বসলেন না। ডাইনিং টেবিলের একটা চেয়ার টেনে নিয়ে গেলেন দরজার কাছে, পাল্লা লাগিয়ে দিয়ে ওখানে বসলেন। হ্যাঁ, ভালো হয়েছে বলে আরেকটা চেয়ার নিয়ে গিয়ে রান্নাঘরের দরজার কাছে বসল পরিশ। পালানোর সব পথ বন্ধ বলে মিলানের দিকে তাকালেন ডেপুটি। মিস রোজেন্ডাল, আপনার 2 ভাই জানালো কনরের বিরুদ্ধে অভিযোগ আপনার। কি হয়েছিল খুলে বলবেন? কিডন্যাপার, রেগে গিয়ে বলল রোবার। ডাকাত, যোগ করল বরিশ। প্লিজ, হাত তুলেন ডেপুটি। আপনারা থামুন, ওকে বলতে দিন। হ্যাঁ বলুন মিস রোজেন্ডাল। একেবারে গোড়া থেকে। কনারের দিকে তাকালো একবার মিলানি, কম্বলের কোনা মোচড়ালো কয়েকবার, শুরু করলো। সরাই এসে সবচেয়ে ভালো রুমটা ভাড়া নিল। ও নাকি আমার স্কি স্লোপ দেখতে চায়। দেখালাম।
বলল একটা নতুন কোম্পানির প্রেসিডেন্ট সে। কোম্পানিটা সোনো মোবাইল বানায়। তার কোম্পানিতে আমাকে টাকা খাটাতে অনুরোধ করলো। রাজি হলাম না। সেও আর চাপাচাপি করলো না। তবে গেলও না এখান থেকে। রয়ে গেল আরও 3 সপ্তাহ। তারপরে একদিন টাকা গুনতে দেখলো আমাকে। দোকানের বিল মেটাতে যাব। ও আমাকে পরামর্শ দিল, নগদ দেওয়ার চেয়ে চেক দেওয়া অনেক নিরাপদ। আমি বললাম, নগদেই সব কিছু কিনি আমি। লোকের কাছে বাকি চাইতে খারাপ লাগে। তাছাড়া আমার টাকা ব্যাংকের সেফ ডিপোজিটে নিরাপদেই রয়েছে। যখন যা দরকার গিয়ে বের করে আনি। আর ওই বাক্সটা কেবল আমিই খুলি, আর কেউ হাত দেয় না। দেওয়ার উপায় নেই। এমনভাবে ও আমার দিকে তাকালো না, কি বলবো, বোঝাতে পারবো না। অদ্ভুত দৃষ্টি। ভয়ই পেয়ে গেলাম। তখনই চাবিটা লুকিয়েছিলেন না? জিজ্ঞেস করলো কিশোর। হ্যাঁ। গোলমাল করতে পারে সন্দেহ হয়েছিল। চাবিটা কোথায়? সে এক মজার কাণ্ড, বরিশ বলল। আমাদেরকে বলেছে মিলি। তার বিছানার স্প্রিংয়ের নিচে টেপ দিয়ে আটকে রেখেছিল। আর ওই বিছানায় ঘুমিয়েছে বাটপার দুটো। কল্পনাই করেনি ওদের নিচেই। রাগে বিচিত্র একটা শব্দ করে উঠতে গেল কনর, কিন্তু ডেপুটিকে পিস্তলে হাত দিতে দেখেই বসে পড়ল আবার। হ্যাঁ, বলে যান মিস রোজেন্ডাল, বললেন ডেপুটি। এর 2-3 দিন পর বলল মিলানি। রান্নাঘরে কাজ করছিলাম। এসে ঢুকলো, ধমক দিয়ে বলল, চাবিটা না দিলে গুলি করে মারবে আমাকে। মাথা ঠান্ডা রাখলাম। ভেবে দেখলাম চাবিটা দিলেও মারবে। তার চেয়ে না বলাই ভালো। যতক্ষণ না বলি বাঁচিয়ে রাখবে। চেয়ারে নড়ে চড়ে বসলেন ডেপুটি। তারপর? রাগে নেই ও, শান্ত ছিল। হেসে বন্দুক নেড়ে বলল, তাড়াহুড়ো নেই ওর। বন্দুকের মুখে আমাকে নিয়ে ঢোকালো সন্ন্যাসীর কেবিনে। আগেই নতুন করা লাগিয়ে রেখেছিল। আমাকে ভেতরে ঢুকিয়ে দরজায় তালা আটকে দিল। 2 দিন ওর দেখা পেলাম না। শুধু পানি আর রুটি খেয়ে কাটিয়েছি। ওগুলো আমার সঙ্গেই রেখে এসেছিল। তারপর রোজ যেত খাবার নিয়ে। রোজই জিজ্ঞেস করতো চাবিটার কথা। বলিনি। কদিন আটকে রেখেছিল আপনাকে? 6 কি 7 দিন। ঠিক হিসেব রাখতে পারিনি। আজ ধোয়ার গন্ধ পেয়ে দাবানল লেগেছে বুঝে চিৎকার শুরু করলাম। আমার ভাইয়েরা আর এই ছেলেরা শুনলো আমার চিৎকার। বের করে আনতে গেল। তারপর ওই জানোয়ারটা, ওহ কি সাংঘাতিক। দুহাতে মুখ ঢেকে ফুঁপিয়ে উঠল মিলানি। খারাপ লাগছে? কোমল কণ্ঠে জিজ্ঞেস করলো রোবার। না, আমি ঠিক আছি। মুখ থেকে হাত সরালো না মিলানি। কিন্তু তোমরা জানলে কিভাবে আমি কোথায়? কিশোর বুঝতে পেরেছিল, জানালো বরিশ। আমরা তো ওই মেয়ে লোকটাকেই তুমি ভেবে বসেছিলাম। বুঝতেই পারিনি ও তুমি নও। ঠিকই বলেছেন, মাথা দোলালো কিশোর। চেহারা প্রায় এক, শুধু উইগ পড়েছে। আর নাকের উপর বোধহয় আরেকটা আলগা নাক লাগিয়ে নিয়েছে চোখা করার জন্যে। ঠোঁটও বদলেছেন নাকি? নকল মিলানির দিকে চেয়ে বলল সে। জবাবের অপেক্ষা করল না। যাই হোক, ধরা পড়েছেন আংটিটার জন্যে। আর সই? আংটি? সই? ভুকুটি করলেন ডেপুটি। হ্যাঁ স্যার, মিস রোজেন্ডালের সই নকল করার জন্যে অনেক প্র্যাকটিস করেছে মিসেস কনার। প্র্যাকটিস করার পর আমাদের সামনে একটা কাগজ পুড়িয়ে ফেলেছে মিস্টার কনার। সবটা পড়ার আগেই আগুন নিভিয়ে দেখে সে যে লেখা দেখে যা বলছি লেখা দেখে যে বলছি আমরা দেখে ফেলেছি আমরা। আর আংটিটার ব্যাপারটা হলো, মিসেস কনার বলেছে 7 দিন আগে লেকটা হইতে তাদের বিয়ে হয়েছে। তার মানে তার আঙুলের মাপে কেনা হয়েছে আংটিটা। তাহলে লাগে না কেন আঙুলে? 7 দিনে এত ঢলঢলে? আমার চাচির কথা মনে পড়ল। বেশি ডায়েটিং করে আর ব্যায়াম করে তিনি যখন রোগা হয়ে যান, তখন তার আঙুলে আংটি ঢলঢল করে। কিন্তু মাত্র 7 দিনে সেটা হয় না। প্রশ্নটা খোঁচাতে লাগলো আমাকে। ভেবে দেখলাম একটাই উত্তর, আংটিটা অন্য কারো। আসল মিলানি রোজেন্ডালের, তাই না মিসেস কনার? মিসেস কনারই তো, নাকি তাতেও কোনো ঘাপলা আছে?
উকিলের সাথে কথা না বলে কোনো কথার জবাব দেবে না ও। কড়া গলায় বলল কনার। আমিও চুপ থাকবো। তা থাকুন, নাটকীয় ভঙ্গিতে বলল কিশোর। আপনাদের হয়ে আমি বলে দিচ্ছি। ডেপুটির দিকে তাকালো সে। এখানে এসেই কনার দেখল মিস রোজেন্ডালের সঙ্গে তার স্ত্রীর চেহারার আশ্চর্য মিল রয়েছে। চুল আর সম্ভবত নাক ঠোঁট ছাড়া। আজকাল বরাবরের রবারের নকল নাক আর ঠোঁট লাগিয়ে জনের মতো করে নেয়া কিছুই না, জানেন ভালো করে। মিল দেখে আইডিয়াটা এলো কনারের মাথায়। আসবেই, শয়তান লোক তো, বলে উঠলেন কার্সন। ঠকবাজ, আমার বোনকেও ঠকিয়ে এসেছে। গিয়ে কি মিষ্টি করেই না বুঝালো তার একটা খনি আছে। আমার বোন কি $1000 ইনভেস্ট করবে? নিয়ে গিয়ে খনিটা দেখালো আমার বোনকে। টাকাটা দিয়ে দিল আমার বোন। পানির দরে 20 বছরের বাতিল খনি কিনে রেখেছিল কনর। উকিলকে দিয়ে দলিল করলো আমার বোন $10,000 তার কাছ থেকে তার কাছ থেকে কিনেছে ওটা। দলিল না পড়েই সই দিয়েছিল আমার বোন। ফলে ব্যাটার বিরুদ্ধে কেসও করতে পারলাম না। করলে কিছু হতো না, শয়তান। আপনি তাহলে আসলে এই ফটোগ্রাফার নন? মুসা বলল। হাসলেন কার্সন। আমি টাহইতে একটা হার্ডওয়্যার দোকানের মালিক। কনর ঠকিয়ে যাওয়ার পর থেকে আমরা তার উপর চোখ রাখতে থাকি। একদিন লেক টাহইয়ের এক কফি শপে তাকে ওই মেয়ে মানুষটার সঙ্গে ঢুকতে দেখে আমার বোন। ভাবে মেয়ে লোকটা কনরের নতুন শিকার। সঙ্গে ক্যামেরা ছিল। আড়ালে বসে থাকে আমার বোন। ওরা বেরোনোর সময় ছবি তুলে ফেলে। গাড়ির নম্বরও রাখে। আমাকে এনে দেয়। খোঁজ নিয়ে জানলাম গাড়িটা স্কাই ভিলেজের মিস মিলানি রোজেন্ডালের। কনর আমাকে চিনত না। সুবিধে হলো। আমার বোনের ক্যামেরাটা নিয়ে নেচার ফটোগ্রাফের ছদ্মবেশে এখানে এসে উঠলাম। মিস রোজেন্ডালকে সতর্ক করতে এসেছিলেন? জিজ্ঞেস করল রবিন। সতর্ক, সেই সঙ্গে কনরকে পাকড়াও করে জেলে ভরতে। কিন্তু এখানে এসে দেখি মহিলাকে বিয়ে করে বসে আছে সে। নতুন মোড় নিয়েছে ঘটনা। বেকায়দায় পড়ে গেলাম। এক রাতে অফিসে ঢুকে কাগজপত্র সব ঘেটে দেখলাম কনরের নামে সমস্ত সম্পত্তি লিখে দিয়েছেন মিস রোজেন্ডাল। এমন কোনো দলিল পেলাম না। বুঝতেই পারলাম না কোন শয়তানি করতে যাচ্ছে কনর। মাথা দোলালো কিশোর। আরও আগে থেকে আবার শুরু করা যাক। কনার এখানে এলো, মিস রোজেন্ডালকে দেখলো, টাকা আর বুঝে তাকে ঠকানোর চিন্তা করতে লাগলো সে। প্রথমে ঠিক করতে পারলো না কিভাবে ঠকাবে। কোম্পানির জাল শেয়ার বিক্রির চেষ্টা করলো। রাজি করাতে পারলো না মিস রোজেন্ডালকে। নিরাশ হলো না সে। স্ত্রীর সঙ্গে মিস রোজেন্ডালের চেহারার মিল দেখে আইডিয়াটা এলো তার মাথায়। চট করে আসেনি, ধীরে ধীরে এসেছে। বুঝলো জিততে পারলে শুধু টাকা নয়, সরাইখানাটা সহ সব সম্পত্তি হবে তার। সরাইখানায় রয়ে গেল কনর। মিস রোজেন্ডালের স্বভাব চরিত্র জেনে নিতে লাগলো। কিভাবে কি করেন বুঝে নিতে লাগলো সব। চুরি করে তার অফিসে ঢুকে কাগজপত্র আর লেজার ঘেটে জেনে নিল টাকা পয়সা সয় সম্পত্তি কী আছে। নিখুঁত পরিকল্পনা করলো কনর। মিস রোজেন্ডালকে সন্ন্যাসীর কেবিনে বন্দি করে রেখে সেদিনই তার গাড়ি নিয়ে চলে গেল লেক টাহইতে। নকল মিলানিকে নিয়ে ফিরে এলো। স্কাই ভিলেজে রটিয়ে দিল মিলানি রোজেন্ডাল তাকে বিয়ে করেছে। ঠিকঠাক মতোই চলছিল সব কিছু। শুধু সেফ ডিপোজিটের চাবিটা খুঁজে পাচ্ছিল না ওরা। বরিস আর রোবার যে মিলানি রোজেন্ডালের বড় ভাই জানত ওরা। তাই দুজনকে হঠাৎ করে চলে আসতে দেখে ভীষণ চমকে গিয়েছিল। নিশ্চয় চাবি খোঁজার সময় মিস রোজেন্ডালের সমস্ত জিনিসপত্র ঘেটেছিল ওরা। বরিস আর রোভারের ছবি দেখেছিল, তাদের পাঠানো চিঠি পড়েছিল। চমকে গেলেও সামলে নিয়েছিল কনর। কিন্তু নকল মিলানি পড়েছিল বিপদে। জার্মান বলতে পারে না, আর ইংরেজিতেও বিদেশি টান নেই।
স্বামী জার্মান জানে না, মাইন্ড করবে, এই দোহাই দিয়ে শুধু রোবার আর বরিশকে ইংরেজি বলতে বাধ্য করেছিল। নার্ভাস হয়ে থাকলে নার্ভাস হয়ে থাকতো সে কারণেই, মুসা বলল। স্বাভাবিক। ডিপোজিট বক্সের চাবিটা খুঁজে না পাওয়ায় আরও বেশি নার্ভাস হয়েছিল। আসল মিলানি বাকিতে কোনো জিনিস কিনতেন না, ফলে সেও কিনতে পারছিল না। ব্যাংকে গিয়ে চাবি হারিয়ে গেছে একথা বলারও সাহস হয়নি। যদি ব্যাংক কর্তৃপক্ষ সন্দেহ করে বসে, যদি সই ভালো মতো চেক করে, যদি তাদের কোনো প্রশ্নের ভুল জবাব দিয়ে বসে। সিমেন্ট নিয়ে আসার পর বিলে সই দিতে দ্বিধা করছিল, তার কারণ যদি কোম্পানির মালিক বুঝে ফেলেন সইটা নকল। ওদের দুজনের কাজে আমরা অনেক বাধা সৃষ্টি করছিলাম। এমনকি মিসেস কনার মিস রোজেন্ডালের সই প্র্যাকটিস করতে পারছিল না আমরা ঘরে থাকায়, যদি কোনোভাবে দেখে ফেলি এই ভয়ে। কিন্তু শেষ পর্যন্ত দেখেই ফেললাম, ওদের এত সতর্কতা সত্ত্বেও। আর আমাদেরকে সরিয়ে তৃণভূমিতে গেল কনর, যাতে আমরা না দেখি। তাও দেখলাম টাওয়ারের উপর থেকে, বিনকিউলার দিয়ে। বিষ দৃষ্টিতে কিশোরের দিকে তাকালো কনার। নোটবুক বন্ধ করে মিলানির দিকে ফিরলেন ডেপুটি। তারপর তাকালেন নকল মিলানির দিকে। নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না দুজনের চেহারায় এত মিল। নাকার ঠোঁট কি সত্যি বদলেছেন? নীরবে মাথা নোয়ালো শুধু নকল মিলানি। আবার আসল মিলানির দিকে ফিরলেন ডেপুটি। ট্যাঙ্কুলাইজার গান দেখিয়ে ধমক দিত আপনাকে কনর? না, আসল বন্দুক, শটগান। সিঁড়ির নিচের ওই আলমারিতে রাখে, দেখিয়ে দিল মুসা। দরজার কড়া নড়ল, উঠে চেয়ার সরিয়ে খুলে দিলেন গার্সন। ভেতরে ঢুকলেন ডোনার। হাতে মুখে কাপড়ে কালি, গায়ে ধোয়ার গন্ধ, দেখেই বোঝা যায় ক্লান্ত। দরজার কাছে থমকে দাঁড়ালেন। নকল মিলানির উপর থেকে চোখ সরে গেল আসল মিলানির উপর। বিস্ময় ফুটল চোখে। ডেপুটিকে দেখলেন, তারপর চাইলেন রান্নাঘরের দরজা আগলে বসা বরিশের দিকে। বাহ, কথা বললেন অবশেষে। ভালো নাটক চলছে এখানে। জটিল নাটক, মিস্টার ডোনার, রবিন বলল। এই নাটকে ইনি কিভাবে জড়িত? ডোনারকে দেখিয়ে জিজ্ঞেস করলেন ডেপুটি। না, ইনি জড়িত নন, বলল কিশোর। ইনি একজন শৌখিন প্রকৃতিবিদ, সত্যি সত্যি বেড়াতে এসেছেন। জন্তু জানোয়ারেরা তার কথা বোঝে এবং শোনে। ক্লান্ত হাসি হাসলেন ডোনার। তাই নাকি? কথাটা যে বিশ্বাস করলেন না ডেপুটি বোঝা গেল। তো এখন দয়া করে কেউ কি বলবেন ট্যাঙ্কুলাইজার গান দিয়ে কি করতো কনার? ভীষণ শয়তান লোক, তাই না? হাসি মুছে গেল ডোনারের মুখ থেকে। রেগে যাচ্ছেন? গুলি করে যারা জানোয়ার শিকার করে তাদের চেয়ে খারাপ। ভাবুন একবার, ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে নিরীহ একটা জীবকে ধরে এনে গর্তে পোড়া। কি সাংঘাতিক! বুঝতে পারলেন না ডেপুটি? কেমন যেন বোকা বোকা হয়ে গেল চেহারা। আপনি মানে বলতে চাইছেন কনার ভাল্লুক ধরে আনতে চাইছিল? না, ভাল্লুক নয়, মাথা নাড়ল মুসা। একটা কনারের ধারণা মুসাকে থামিয়ে বললেন ডোনার। পাহাড়ে দত্ত আছে, একটাকে ধরে এনে গর্তে ভরতে পারলে অনেক দর্শক আসবে, টিকিট বিক্রি করে লালে লাল হয়ে যাবে সে। লোকটা শুধু ঠকবাজ নয়, তিক্ত কণ্ঠে বললেন অফিসার, বদ্ধ উন্মাদ। তাই তো, হেসে সায় জানালেন ডোনার। নইলে দত্ত দানব আছে একথা বিশ্বাস করে, আর সেটা ধরার জন্য ট্যাঙ্কুলাইজার গান নিয়ে পাহাড়ে যায়। অবাক হয়ে ছোট্ট মানুষটির দিকে তাকিয়ে রইল তিন গোয়েন্দা। 18। দুদিন পর রকিবিসে ফিরে বিখ্যাত চিত্র পরিচালক মিস্টার ডেভিস ক্রিস্টোফারের সঙ্গে তার অফিসে দেখা করল তিন গোয়েন্দা। খবরের কাগজে আবার নাম উঠল তোমাদের, বললেন পরিচালক। ফাইল তো এনেছো দেখতে পাচ্ছি। নাম কি রেখেছ কেস্টার? দত্তের পাহাড়? ভয়ালগিরি হলে কেমন হয় স্যার? বিনীত ভঙ্গিতে বলল কিশোর। চমৎকার, খুব ভালো। ইংরেজিতে নাম রাখবো টেরর মাউন্টেইন। কিশোরের পাল্লায় পড়ে ইদানিং কিছু কিছু বাংলা শিখতে আরম্ভ করেছেন পরিচালক।
ভয়ালগিরি শব্দটা বুঝতে পারলেন। ফাইলটা দেখি। হাত বাড়ালেন। বিশাল ডেস্কের উপর দিয়ে ঠেলে দিল রবিন। গভীর নীরবতার মাঝে কাটল কয়েকটা মিনিট। মাঝে মাঝে শুধু ফাইলের পাতা উল্টানোর মৃদু খসখস শব্দ। পড়া শেষ করে মুখ তুললেন মিস্টার ক্রিস্টোফার। হুঁ, দানব তাহলে একটা সত্যি আছে। নিজের চোখে দেখেছি স্যার আমরা, বলল কিশোর। কিন্তু কে বিশ্বাস করবে আমাদের কথা? রোবার বরিস আর মিলানি রোজেন্ডালও দেখেছে, তারপরে বিশ্বাস করতে চাইছে না। তাদের ধারণা বড় কোনো ভাল্লুক দেখেছে। ধোঁয়া ছিল তখন। উত্তেজনার মাঝে ভাল্লুককেই দত্তের মতো লেগেছে। কেউ জিজ্ঞেস করলে একথাই বলবে এখন। আর মিস্টার ডোনার তো মুখই খুলবেন না। কিশোর থামতে মুসা বলল, আমাদের সঙ্গে গোপনে আলাপ করেছেন মিস্টার ডোনার। বলেছেন যদি পত্রিকাওয়ালাদের কিছু বলি তিনি নিজে নিজে গিয়ে সাক্ষী দেবেন। ভাল্লুক দেখেছি আমরা। তিনি একজন বয়স্ক সম্মানী মানুষ, ন্যাচারালিস্ট। আর আমরা ছেলে ছোকরা। কার কথা বিশ্বাস করবে লোকে? তা ঠিক, মাথা দোলালেন পরিচালক। তবে আমি বিশ্বাস করছি তোমাদের কথা। কিশোর, ফাটলের ধারে জিপটার পায়ের ছাপ কি মিস্টার ডোনারই মুছেছিলেন? হ্যাঁ স্যার, তিনি আমাদের কাছে স্বীকার করেছেন। আসলে জিপটাকে বাঁচাতে চাইছেন তিনি। ঠিকই করেছেন মিস্টার ডোনার, বললেন পরিচালক। নইলে খবরটা শুনলেই মেক কনারের মতো লোকেরা দলে দলে ট্রাঙ্কুলাইজার গান নিয়ে ছুটবে স্কাই ভিলেজে। তা জিপটা কি কিছু বোঝা গেছে? অনেকগুলো রেফারেন্স বই পড়েছি আমি, রবিন জানালো। ক্যালিফোর্নিয়ার উপকথার উপরও কিছু কিছু বই পড়েছি। গুজব রয়েছে সিয়েরা আর ক্যাসকাড রেঞ্জের পাহাড়ে নাকি অদ্ভুত পায়ের ছাপ দেখেছে মানুষ। হিমালয়ের তুষার মানব ইয়েতির গল্প জানি আমরা। আমেরিকান সাসকোয়াসের কথা শুনেছি। অনেকেই নাকি দেখেছেও, কিন্তু প্রমাণ করতে পারেনি সত্যি আছে ওসব জীব। আপনিও জানেন সেসব গল্প। আমরা যেটাকে দেখেছি, কিশোর বলল। আমার বিশ্বাস সরাইয়ের খাবার খুঁজতে আসতো ওটা, ভালুকের মতো। মিস্টার ডোনারও তাই মনে করেন। আমার আমার স্কাই ভিলেজে যাওয়ার দিন দুই আগে সরাইয়ে আমরা স্কাই ভিলেজে যাওয়ার দিন দুই আগে সরাইয়ের চত্বরে ওটার পায়ের ছাপ দেখেছিলাম। কনারও দেখেছিল। সেদিনই ট্রাঙ্কুলাইজার গানটা কিনে আনে সে। আর পরদিন থেকে শুরু করে সুইমিং পুলের নামে গর্ত খোঁড়া। ব্যাপারটা বুঝে ফেলেন ডোনার। সেদিন থেকেই তৃণভূমির উপরের পাহাড়ে ঘোরাঘুরি শুরু করেন জিপটাকে খুঁজে বের করে ওটাকে সতর্ক করে দেওয়ার জন্যে। তিনি বলেছেন কয়েকবার সন্ন্যাসীর কেবিনটার পাশ দিয়ে গেছেন তিনি, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ হয়নি। পরে বুঝতে পারেনি কাউকে ওখানে বন্দি করে রাখা হয়েছে। দিন কয়েক ভোগান্তি ছিল বেচারি রোজেন্ডালের কপালে, দুঃখ করে বললেন পরিচালক। ডোনার আর কি করবেন? তা কেমন আছে এখন মেয়েটা? আমরা তো ভালোই দেখে এসেছি, এসে বলল মুসা। যা চকোলেট আর পেস্ট্রি খাওয়ালো না স্যার, এখনও জিভে স্বাদ লেগে রয়েছে। তার কথার ধরনে কিশোর আর রবিন হেসে ফেলল। মিস্টার ক্রিস্টোফারও মৃদু হাসলেন। দেখি পারলে যাব একবার। বলা যায় না। তোমাদের এই কেসের গল্প নিয়ে ছবিও করতে পারি। তাহলে শুটিংটা স্কাই ভিলেজেই করব। আচ্ছা, রাতের বেলা ভালুকের ছবি তুলতে গিয়েছিল কেন কার্সন? আর তাকে রদ্দাই বা মানল কে? কার্সন বোঝানোর চেষ্টা করেছিলেন, জবাব দিল কিশোর। তিনি সত্যিই নেচার ফটোগ্রাফার। ভালুক দেখে গিয়েছিলেন। কিন্তু আমার স্থির বিশ্বাস পেছন থেকে এসেছিল সেই জিপটা। ফ্ল্যাশ গানের আলোয় চমকে গিয়ে রদ্দা মেরেছিল। কার্সনের এখনও ধারণা পেছন থেকে এসে কনারই তাকে মেরেছে। তোমরা তাকে বলনি? বলার কোনো দরকার ছিল না, হাসল রবিন। আর বললেও হয়তো বিশ্বাস করতেন না। খামোখা তার কাছে বোকা সাজতে চাই কেন? ঠিকই তো, হঠাৎ যেন মনে পড়ল পরিচালকের। আমি বা বোকা সাজতে যাই কেন? ছবি বানালেই আনতে হবে ওই দত্তের চরিত্র, নইলে ছবি জমবে না। আর আনলেই, যেহেতু পত্রিকায় উঠেছে, তার চেয়ে এই একটা গল্প নিয়ে ছবি না হয় নাই বানালাম।
ফাইলটা তুলে রাখলেন আলমারিতে। রেখে দিই যত্ন করে। কি বলো? বেঁচে থাকুক আমাদের ভয়ালগিরির আজব দূতটা। সমাপ্ত।